দিদিমণির বিদায় নিশ্চিত, কেউ আটকাতে পারছে না। আমরা সুপ্রিম কোর্টে শুরু হচ্ছে আইপ্যাক মামলার শুনানি শুরুতেই সময় চাইল রাজ্য। According to us, there is a considerable possibility of danger. মানে চুরি করা শব্দটা আমি ভুল ব্যবহার করিনি, মানে বিষয়টা এরকমই হয়েছিল, বা ছিনতাই করা যায়, এটা করা যায়। তো ওই ফাইল চুরি যে মামলা, সেই মামলার হিয়ারিংটাকে আটকানোর চেষ্টা। সুপ্রিম কোর্টে আইপ্যাক সংক্রান্ত মামলাটা উঠতে চলেছে, যেখানে যাদের সম্বন্ধে অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। পশ্চিমবঙ্গে পরিবর্তন হচ্ছেই। চোরের মায়ের যদি বড় গলা হয়, তাহলে চোরের মায়ের উকিলের কত বড় গলা হবে? আইপ্যাক মমতা বন্দ্যোপাধ্যায় তার ফাইল ডাকাতি বনাম ইডির মামলা। অনেকেই আমার কাছ থেকে পুরো আপডেটটা শুনতে চাইছেন। কি আপডেট দিই বলুন তো? যত এই কেসে আপডেট দিতে থাকবো না, তত নিজেদেরই লজ্জা করবে। আজকে হয়তো এরকম সম্ভাবনা আছে, একাধিক জেলা শাসককে ট্রান্সফার করা হতে পারে ডিএম পদমর্যাদার। সময় দিন। ইডি অনেক কিছু বলেছে, তার জবাব দেব, সময় লাগবে, সময় দিন। ইডি বলছে যে 4 সপ্তাহ সময় মানে গেল, এখনো সময় চাই। তো তখন যিনি বিচারপতি রয়েছেন মানে প্রশান্ত কুমার মিশ্র, তিনিও বলছেন 4 সপ্তাহ সময়, এখনো সময়। হ্যাঁ, সময় দিন। এরা সময় মানে এদিকে সময় চাওয়া হবে, ওদিকে সময় চাওয়া হবে করে সব শুধু মুলতবি চলবে। এ কি মুলতবির যুদ্ধ চলছে নাকি? আজকে আপনারা জানেন যে আইপ্যাকের মামলা না, আইপ্যাক নাম মাত্র, আইপ্যাকের মমতা ব্যানার্জির ফাইল চুরি মামলার আজকের শুনানি ছিল, যেখানে সেকেন্ড হাফে চরম সওয়াল জবাব করেন কপিল সিব্বল। কিন্তু শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের কাছে যে সময় চাওয়া হয়েছিল, স্থগিতাদেশ চাওয়া হয়েছিল, সেই আবেদন খারিজ করলো সুপ্রিম কোর্ট। এক কথায় বলতে পারেন যে দিদির সময় খুব একটা ভালো যাচ্ছে না। দেখুন, এই যে মমতা বন্দ্যোপাধ্যায় ঢ্যাং ঢ্যাং করে ইডির রেডে পৌঁছে গিয়ে তাথই থই করে সমস্ত কিছু নিয়ে চলে এসেছিলেন, বেরিয়ে এসেছিলেন, সেই মামলাটা সুপ্রিম কোর্টে গিয়েছিল। তারপর সেই মামলাটা ওখানে পিছিয়ে গেল, বা বলা ভালো ওই ভিড় বাস আর ট্রেনের মধ্যে গুতিয়ে ইচ্ছে করে যেভাবে পেছনে ঢুকিয়ে দেওয়া হয়, মামলাটা ঠিক সেভাবেই পেছনে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। কারণ শুধুমাত্র সুপ্রিম কোর্ট থেকে ধাক্কা খেয়েছেন তা নয়, এইবার কেন্দ্রের দিক থেকে বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেটা হচ্ছে বিএসএফ এর এখতিয়ার বাড়াতে বিল আনতে চলেছেন কেন্দ্র। অর্থাৎ এতদিন পর্যন্ত মমতা ব্যানার্জির অভিযোগ ছিল যে বর্ডার এরিয়া থেকে যখন অবৈধ অনুপ্রবেশকারী আসছে, তাহলে বিএসএফরা কি করছে? তারা কি গালে হাত দিয়ে বসে থাকছে? তাদেরই তো দায়িত্ব, তাদের লায়াবিলিটি। তাহলে এবার কেন্দ্র সরকার বলছেন যে একদম তাই, সেই বিষয়ে আমরা পদক্ষেপ করতে চলেছি এবং বিএসএফ কে এখতিয়ার বাড়াতে চলেছি, বিএসএফ এর ক্ষমতা বাড়াতে চলেছি। তাতে যদি রাজ্য পুলিশ প্রশাসন এবং রাজ্য সরকারের ক্ষমতা খর্ব হয়, তাতে কেন্দ্র সরকারের কিন্তু কিচ্ছু করার নেই। হ্যাঁ, সময় দিন। 4 সপ্তাহ হয়েছে, এত সময় দেওয়া হলো, এখনো সময় লাগবে। ঠিক আছে, সময় দেওয়া হবে উত্তর দেওয়ার জন্য, কিন্তু হিয়ারিংটা হবে। হিয়ারিং আটকানো যাবে না, হিয়ারিংটা হবে। তো যখন ওনারা হিয়ারিংটাকে আটকাতে পারছিলেন না, তখন ওনারা ওটাতে জোর দেওয়ার চেষ্টা করেন যে মামলার কি গ্রহণযোগ্যতা। তো তখন বিচারপতি বলেন, ওকে, ওটা নিয়ে বলুন, আপনারাই শুরু করুন। কারণ আফটার তো আমাদেরই দেশ, আমাদেরই আইন কানুন, আমাদেরই সুপ্রিম কোর্ট, আমাদেরই প্রধান বিচারপতি বেঞ্চ। কি করে সমালোচনা করি? কতবার বলবো যে ছোটবেলায় যা আমরা পড়ে এসছি, আমি আপনি পড়ে এসছি, শিখে এসছি, আইনের চোখে নাকি সবাই সমান, সেটা যে কত বড় মিথ্যা কথা আর কতবার বলবো। লজ্জা লাগে তো? আফটার অল দেশকে ভালোবাসি, দেশপ্রেমী তো, দেশের এই সমস্ত সংস্থার বিরুদ্ধে বলি কি করে? রাজ্যের আইনজীবীরা তাদের আইনজীবী বিরোধিতায় অতিরিক্ত সলিসিটর জেনারেল, এবং সেখানে বিরোধিতা করেছেন তুষার মেহতা। মেঘা রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। মেঘা, 4 সপ্তাহ সময় পেলেও এখনো পর্যন্ত কেন জবাব দেওয়া সম্ভবপর হলো না? এখনো পর্যন্ত সময় চেয়ে যাচ্ছে রাজ্য। ইডি তো মামলা করেছে, ফাইল চুরি কাণ্ড যে ঘটনা ঘটেছে তার তদন্তের জন্য, মানে ইডি সিবিআই তদন্তের মানে দাবি করছে সুপ্রিম কোর্টের কাছে। তো আরো অনেক সব গ্রাউন্ড মানে বলার চেষ্টা করছে। ইডি ফাইল করেছে ওখানে, এখন ইনারা ওখানে হাজির হয়েছেন। তো এখন ইনারা ওখানে বলছেন মামলার কি গ্রহণযোগ্যতা আছে। তো বিচারপতি বলছেন, তো ওটাই বলুন, মানে শুরু করুন হিয়ারিংটা। ইডি মামলা করেছে, ইডির বক্তব্য আছে, ইডি বলবে, নিশ্চয় বলবে। আপনাদেরও বক্তব্য আছে যে মামলার কি গ্রহণযোগ্যতা। তো শুরুটা তো হোক, হিয়ারিং শুরুটা তো হোক।
খারাপ লাগে, বলতে হয়। ছোটবেলায় পড়ে এসেছি, আপনারাও পড়েছেন, আইনের চোখে সবাই সমান, আইনের চোখে ধনী গরিব এসব কিছু নেই। সেগুলো যে কত বড় মিথ্যা কথা আর কত বড় ঠুনকো ছিল ওই বইয়ের লেখাগুলো, আজকে সে বুঝতে পারছি। আপনার হাতে যদি টাকা থাকে আইন আপনার, আপনার যদি ক্ষমতা থাকে আইন আপনার, আর আপনার হাতে যদি দুটোই থাকে আইনের আপনাকে কিচ্ছু করতে পারবে না। আপনার যদি টাকা আর ক্ষমতা দুটোই থাকে তাহলে আপনি আইন নতুন করে তৈরি করতে পারবেন। বড় পদক্ষেপ নিতে চলেছেন কেন্দ্র সরকার। কিন্তু আমরা প্রথমেই শুরু করব যে আজকে কিভাবে হাসির পাত্র হলো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, বলতে বাধ্য হচ্ছি কারণ সুপ্রিম কোর্ট ভয়ঙ্কর ভয়ঙ্কর কমেন্ট করেছেন, যেখানে কপিল সিব্বল শেষ পর্যন্ত যে সওয়াল জবাব চলে, যে ইডি আধিকারিক প্রথম হাফে যে সওয়াল জবাব চলে যে ইডি আধিকারিক আদৌ মামলা করতে পারেন কি পারেন না, সেটাকে নিয়ে বিচারপতি নিজেই বলেন যে এখন আমরা এই বিষয় শুনবো যে ইডি আধিকারিক মামলা করতে পারে কি পারে না। মানে এইরকম কোনো জটিল পরিস্থিতি হলে কোন রাজ্যের মুখ্যমন্ত্রী যদি ইনভেস্টিগেশনে নিজে থেকে ঢুকে পড়ে তাহলে সেই বিষয়টা ইম্পর্টেন্ট না হয়, মানে সেটা সেকেন্ডারি হবে, প্রাইমারি আমাকে শুনতে হবে যে ইডি মামলা করতে পারে কি পারে না। এই মামলা চলছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের ফাইল ডাকাতি নিয়ে। কয়লা পাচার দুর্নীতি কাণ্ডে আইপ্যাকের অফিসে তল্লাশি চলছিল, আপনারা জানেন। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের পুলিশ ফোর্স নিয়ে ঢুকে পড়েন, আপনারা জানেন। রাজীব কুমার, মনোজ ভার্মা, একজন ছিলেন রাজ্যের ডিজি, একজন ছিলেন কলকাতার সিপি, দুজনকে নিয়ে ঢুকে ইডির তদন্তে বাধা দিয়ে সমস্ত ফাইল ডাকাতি করে নিয়ে চলে এসেছিলেন, আপনারা দেখেছিলেন। আমি এবং আপনি যদি এই সাধারণ মানুষরা কেউ হতো, এতদিনে জেলে পৌঁছতো, 1 বছরের আগে জামিন হতো না, মিনিমাম 2 থেকে 2.5 বছরের আগে জামিন হতো না। কিন্তু যিনি এই ক্ষেত্রে ডাকাতি করেছেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, তার টাকাও আছে, ক্ষমতাও আছে, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী। তারপর যখন সেই মামলাটা আজ আবার উঠে এলো তখন সেখানে কি হলো সেটাই আজ আপনাদের সামনে উঠে আসবে। দেখুন, এই হচ্ছে মমতার উকিল, এই হচ্ছে ইডির উকিল, আর এই হচ্ছে সুপ্রিম কোর্ট। আর এখানে যেটা হতে চলেছে সেটা হচ্ছে কঠিন মামলার একেবারে সহজপাঠ এডিশন। তাহলে কি বললাম? এই হচ্ছে মমতার উকিল, এই হচ্ছে ইডির উকিল, মাঝখানে বসে আছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টকে তো বেশিক্ষণ দাঁড় করিয়ে রাখা যায় না, তাই আমরা বসিয়ে রেখেছি, দুজন উকিল দাঁড়িয়ে আছেন, তাদের মধ্যে কথা হচ্ছে। তো প্রথমে মমতার উকিল কি বলছেন? আমি আজ কিছু বলবো না স্যার, দেখুন আজ আমার একদম মুড নেই, আমি আজ কিছু বলবো না। কিছু বলবে না মানেটা কি? আমরা কি এখানে নাটক করতে এসেছি? ফাজলামি করছো তুমি? স্যার, আমি আজ কিছু লিখে আনিনি, পরের দিন আমি বাড়ি থেকে ভালো করে লিখে আনবো, আজ আমার জাস্ট মুড নেই, আমি কিছু বলবো না। লিখে আনোনি মানেটা কি? 4 সপ্তাহ আগে আমি তোমাকে লিখে দিয়েছি, তুমি এখনো উত্তর লেখোনি? পাজি ফাজিল ছেলে একটা। এই তুমি একটু শাট আপ করে যাও তো, শাট আপ করে যাও, এমনিতেই তো মাত্রা ছাড়িয়ে গেছো, বেশি কথা বলছো। এই যা বলেছি বেশ করেছি, যা লিখেছি বেশ করেছি, আরো লিখবো, আলবাত লিখবো। আচ্ছা, আবার লিখবে? আলবাত লিখবে। তুমি যদি 2টো লেখো আমি তাহলে 4টে লিখবো। এমনিতেই তো যা সব লিখেছো ওই সমস্ত তোমার ড্যাশের কথা বলার অধিকারই নেই। অধিকার? অধিকার কি বলছো তুমি? চোরকা মা, বিগ বিগ টক, ডাইনোসর ইন দ্য জুরাসিক পার্ক, যেখানে খুশি সেখানে চলে যাবে। এই তোরা কি আমাকে কোনো কথা বলতে দিবি? মানে আমি তো এখানে বাদাম ভাজা বিক্রি করতে বসে নেই, তাই না? আপনাকে তো স্যার আই লাভ ইউ করি, আপনাকে আই লাভ ইউ করি বলেই তো এখানে এসেছি। তাই এই মামলা এখন মমতা বন্দ্যোপাধ্যায় ডাকাতি করেছে, তার কি শাস্তি হবে? এখান থেকে মামলাটা চলে গেছে কোথায় জানেন? মামলাটা চলে গেছে ইডি এইভাবে মামলা করতে পারে কিনা, সংবিধান অনুযায়ী ইডির এই অধিকার আছে কিনা, কি করবেন? কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে দাঁড়িয়েছেন ভারতবর্ষের বিখ্যাত উকিলরা, কপিল সিব্বল, শ্যাম দিওয়ান, 2 দিন আগে যাকে রাজ্যসভার সাংসদ করলেন মেনকা গুরুস্বামী। তাদের একটা পাওয়ার আছে, সুপ্রিম কোর্টের বিচারপতিরা তাদের কথা শুনতে বাধ্য। আর এই মুহূর্তে এই মামলাটা, মমতা বন্দ্যোপাধ্যায়ের ফাইল ডাকাতি মামলাটা যেখানে দাঁড়িয়ে আছে, কপিল সিব্বল, শ্যাম দিওয়ান, মেনকা গুরুস্বামী, এই যে বিশাল একটা আইনজীবীদের দল, তাদের একটাই টার্গেট এই মামলাটা টেনে টেনে 4th মে পার করে দেওয়া। পরিস্থিতিতে দাঁড়িয়ে পুরো মামলাটি তখন জাস্ট একটুখানির জন্য লাঞ্চ ব্রেক নেওয়া হয় এবং তারপর পুনরায় যখন আবার শুনানি স্টার্ট হয় সেখানে কপিল সিব্বল একদম জোর দিয়ে আসেন। ক্লিয়ার করে দিয়ে একবার 2-1টা পয়েন্ট। কপিল সিব্বল, এদিকে হচ্ছেন শ্যাম দিওয়ান, আর এদিকে মেনকা গুরুস্বামী, মানে একের পর এক তাগড়া তাগড়া লয়ারকে মমতা ব্যানার্জি নামিয়েছিলেন কি না তো সময় চাওয়ার জন্য। কপিল সিব্বলের শুনানি স্টার্ট হতেই তিনি জোরালো সওয়াল জবাব স্টার্ট করেন এবং প্রথমেই তিনি ডিমান্ড করেন যে ইডির দিক থেকে যে এফিডেভিট দায়ের করা হয়েছে সেখানে নতুন কিছু অভিযোগ এবং তথ্য রয়েছে। তো
মামলার কি গ্রহণযোগ্যতা, আমাদের সময় লাগবে বলে মামলা মুলতবি করে দিয়ে চলে যাবেন? এটা তো হতে পারে না। হিয়ারিংটা তো শুরু করতে হবে। উত্তর দেওয়ার জন্য সময় চাইছেন, সময় নয় দেওয়া হবে, কিন্তু সময় চাইছেন বলে মামলা শুনবই না, মামলা মুলতবি থেকে যাবে আজকের দিনের জন্য, এটা তো হতে পারে না। তো উনি ওটাকে অ্যালাউ করলেন না, যে সময় দিয়ে একেবারে সব ফাইলপত্র গুটি নিয়ে চলে যাওয়া আর একেবারে লম্বা একটা ডেট করে নিয়ে, সেটা কিন্তু করলেন না বিচারপতি। উনি বললেন ঠিক আছে উত্তরের জন্য সময় আমরা দেব, কিন্তু হিয়ারিংটা করতে হবে। তো হিয়ারিংটা শুরু হয়েছে। দেখো, তুমি জানো ইতিমধ্যে আইপ্যাক মামলার ক্ষেত্রে দুপক্ষই, অর্থাৎ একদিকে রাজ্য এবং অন্যদিকে ইডির তরফ থেকে হলফনামা জমা দেওয়া হয়েছে, কিন্তু হলফনামা জমা দেওয়ার পরেও রাজ্যের তরফ থেকে কেন এখনো পর্যন্ত সময় দেওয়া হচ্ছে? তুমি জানো এর আগে 1 মাস অতিক্রান্ত হয়ে গিয়েছে এখনো পর্যন্ত যে হাতে সময় পেয়েছে রাজ্য, কিন্তু তারপরেও রাজ্যের তরফ থেকে এখনো কোন ধোঁয়াশাটা রাখা হচ্ছে? কি বলতেছে বাংলার কয়েকটি রাষ্ট্রবাদী নিউজ চ্যানেল, বাংলার রাষ্ট্রবাদী নিউজ চ্যানেল কি বলতেছে? এবার বিজেপি আসবে না টিএমসি? আপনার মতামত জানান, কমেন্ট বক্স মে কমেন্ট করুন, জলদি কমেন্ট বক্স মে কমেন্ট করুন।